দিকে তাকিয়ে কিছু কথা বলবার জন্য মানে হয়তো নীতিগত বিষয়ে অল্প কিছু কথা বলবো, আমি খুব দ্রুত বলার চেষ্টা করবো। প্রথমে বুয়েটকে আসলে ধন্যবাদ জানানো দরকার যে এই আয়োজনটা যে তারা বাংলায় করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ এই যে শাহের ভাইয়ের যে প্রবন্ধটা আমাকে পড়তে দিয়েছিলেন সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে নিম্নবর্গ কি তাদের কথা বলতে পারে কিনা, নিম্নবর্গের কথা তারা কি চায়, তাদের কি প্রয়োজন, এটা বহু ক্ষেত্রে তারা আসলে জানেও না। এবং এই জানবার জন্য যে জ্ঞানটা দরকার মানে তারা নিশ্চয়ই তাদের বাস্তব জীবন থেকে অনেক কিছু জানে, কিন্তু সমাধানের বেলায়, দাবি করার বেলায় তারা যে ভয়টা পায় তার কথা একটা বড় বাধা কিন্তু আসলে ভাষা। এবং আমার মনে আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম দুটো বই ছিল খুব বিখ্যাত ঢাকা শহর নিয়ে, একটা ছিল হচ্ছে সোশ্যাল ফরমেশন অফ ঢাকা সিটি আর একটা হচ্ছে ডেস্টিটিউট অফ ঢাকা সিটি। দুটো বই ইংরেজিতে। এবং যে বস্তিবাসীদের জীবন, তাদের স্বপ্ন, তাদের পরিগঠন, তাদের আয়, তাদের রূপান্তর তা নিয়ে ওখানে আলোচনা ছিল। এটা আসলে মধ্যবিত্ত একটা বড় অংশের মানুষেরও জানার বাইরে থাকা। কারণ যে গবেষণাগুলো তার ভাষা, পরিকল্পনা, তার ভাষা, এটা যে একটা বিচ্ছিন্নতা তৈরি করে, ফলে এটা যতখানি বিশ্ব ব্যাংকের পরিকল্পকদের জন্য সহজ, ততটা দুর্বোধ্য আসলে বস্তিবাসী বাদ দিয়ে যারা বস্তিবাসীদের নিয়ে 80-90 দশকে আন্দোলন করতেন, তারা আসলে এটার বাস্তব সমাধানটা কি সেটা জানতেন না। ফলে তারা বস্তি উচ্ছেদ ঠেকানোর আন্দোলনে ছিলেন, কিন্তু এটার জন্য বিকল্প কি পরিকল্পনা প্রয়োজন সেই বিষয়টা কখনো গড়ে ওঠে না। এটা এই জন্য একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি আমার মনে হয় যে ভাষার যে একটা সেতু বন্ধনের মাধ্যমে এই দূরত্বটা ঘোচানো। দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমার কাছে এটা সবসময় একটা সমস্যা মনে হয় যে ঢাকার বাসিন্দাদের একটা বড় অংশ এই যে নিম্নবর্গ তার কথা যদি বলতেও পারে, তার অনুবাদটা বা তার রূপান্তরটা কিভাবে ঘটবে রাজনীতিতে। আপনারা দেখেন যে ঢাকা শহরে বাসিন্দা আমরা বলছি 2 কোটি, ঢাকা শহরে ভোটারের সংখ্যা হচ্ছে 50 লাখ, তার মানে 4 ভাগের 1 ভাগ মানুষ হচ্ছে ভোটার। আপনি যদি এটা শিকাগোতে দেখেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে দেখেন, বিপুল পরিমাণে বিদেশি সেখানে থাকে, কিন্তু প্রায় 70-80 ভাগ মানুষ সেখানকার প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ শহরের ভোটার। এবং অল্প যে কিছু শহরে আসলে 40-50 ভাগ মানুষ ভোটার, সেগুলোর একটা বড় অংশ হচ্ছে বিদেশি, চীনা কিংবা ভারতীয় কিংবা বাঙালি, এই ধরনের নাগরিক। মানে ক্যালিফোর্নিয়া বা এরকম কিছু রাজ্যে তাদের পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্র একসময় চেষ্টা ছিল যে যারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা শহরে না থাকে তাদেরকে ভোটার হতে না দেওয়া। এটার মধ্য দিয়ে শহর তার শ্রম শোষণ করবে কিন্তু তাকে আইনি অধিকার দেবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল রাজনীতিতে। বাংলাদেশে কিন্তু কার্যত আমরা ওই রকম একটা বাধা তৈরি না করে ব্যবস্থাটা করে রেখেছি যেখানে ঢাকা শহরের বেশিরভাগ মানুষ ভোটার না। ফলে ঢাকা কিংবা গাজীপুরে আপনারা দেখবেন নির্বাচনের সময় জায়গাটা ফাঁকা হয়ে যায়, ভোট দিতে মানুষ বাইরে যাচ্ছে কিন্তু সে কাজ করে এখানে। এবং এটা কিন্তু ঢাকার পরিকল্পনা বলেন কিংবা তার যে গড়ে ওঠা বলেন, এটা একটা খুব ভয়ঙ্কর শুধু রাজনৈতিক না, একটা মানবিক সংকট। যে আমাকে একজন বিদেশি গবেষক অনেক বছর বাংলাদেশে কাজ করেন, তিনি বললেন যে ঢাকার মানুষদের একটা কারণে তার ভালো লাগে, তাদের গ্রামের প্রতি খুব ভালোবাসা, তারা ঈদের ছুটিতে নির্বাচনের সময় গ্রামে যাওয়ার চেষ্টা করে। আমি বললাম দেখো ব্যাপারটা একদম উল্টো, ওর বাচ্চাটা গ্রামে থাকে, ফলে ঈদে ওকে বাড়ি যেতে হয়। কারণ ঢাকা শহর আমরা যেভাবে গড়ে তুলেছি সেখানে গার্মেন্টস শ্রমিকদের বড় অংশটা, অনেকগুলো গবেষণা আপনারা দেখবেন যে সে তার বাচ্চাকে ঢাকায় রাখার বা তার কাছে রাখার, গাজীপুরে থাকলে গাজীপুরে রাখার এইটার সামর্থ্য তার নাই। আপনারা এইবার বিবেচনা করেন যে 50-60-এর দশকে যে কারখানাগুলো গড়ে উঠেছিল সেগুলো বাংলাদেশের এখনকার বহু উপজেলা শহরের চাইতে, যেটা কথা নিয়াজ ভাই খুব সঠিকভাবে বলেছেন যে ওটাকে আমরা শহর বলছি কেন, ও সমস্ত কিছু তো গ্রাম ধরনেরই। আমার নিজের উপজেলাটাও তাই। কিন্তু আদমজি কিংবা লতিফ বাওয়ানি বা এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর কথা ভাবেন, প্রত্যেকটা মানে শিল্প কারখানার পাশে সেখানে তার থাকার জায়গা, সেখানে তার হাসপাতাল, সেখানে তার খেলার জায়গা, মসজিদ কিংবা মন্দির, সবকিছুই একটা থাকার কারণে এই যে শ্রমিক যে জনগোষ্ঠী গড়ে উঠছে সে একটা নাগরিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠছিল, মানে 50-60 দশকের শিল্পায়নের মডেলে। আর আমরা 80 দশকের পরে যে শিল্পায়নের মডেলটা তৈরি করলাম সেটাতে মা থেকে সন্তানকে বিচ্ছিন্ন করা তার একটা শর্ত। এই গার্মেন্টস শ্রমিক এই দেশে এই সস্তা শ্রমিক থাকতে পারবে না যদি মা থেকে তার সন্তানকে বিচ্ছেদ না করতে পারেন। ফলে শহরটা একটা অমানবিক একটা মানে শ্রম শোষণের কেন্দ্র হচ্ছে। এখানে মানে যে শ্রমিকের তার যে পাওনা অধিকারগুলোর কথা, এইটা বাদ দিয়ে আমাদের এখানকার রাজুক বলেন, এখানকার নগর পরিকল্পনাবিদ বলেন বা রাজনীতিবিদরা বলেন, তারা বিবেচনা করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই মৌলিক বিষয়গুলো যদি আমরা হাত না দেই তাহলে হয়তো দরিদ্রদের নিয়ে নতুন ব্যবসা তৈরি হবে, কিন্তু একটা সত্যিকারের নগর গড়ে তোলা সেটা হবে না। এখানে আমি জাস্ট বলি যে সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে, আপনারা
যে কোনো শিল্পায়িত দেশে, এটা জাপানে বলেন, আমি অনেক মানুষের এটা মানে কোরিয়া, জাপান, চীন এবং আরো অনেকগুলো দেশে অনেক মানুষের সাক্ষাৎকার নিয়ে দেখেছি, এটা আমার ব্যক্তিগত একটা আগ্রহের জায়গা থেকে। তারা বলতেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের বাবা মারা যখন, একজন যেমন বলছেন যে আমার বাবা মা ওসাকায় এসেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তারা গ্রামীণ কৃষকের পরিবারের সন্তান, কিন্তু তারা কখনো ফেরত যান নাই, আমরা ওসাকাতেই বড় হয়েছি। এইটাই হচ্ছে আসলে মডেল হওয়ার কথা। একটা মানে বাংলাদেশের মানুষ যখন গ্রামে জমি কেনে কিংবা গ্রামে তার সন্তানকে রাখে, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটা গ্রাম শহর যৌথ জীবনযাপন, সেটা কোনো শখের বসে না, গ্রামকে ভালোবাসা বলে না, একটা নির্মম বাস্তবতা তাকে এটা বাধ্য করছে। ওই জায়গাতে আমাদের হাত দেওয়াটা খুব জরুরি দরকার। এবং তারপরে হচ্ছে কারখানা আবাসনের পরও ঢাকা যারা নানান কাজে থাকতে বাধ্য হন, আপনার ধরেন ট্রাক ড্রাইভার, আমি জানি না, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি প্রতিদিন কত ট্রাক ড্রাইভার কিংবা পরিবহন শ্রমিক ঢাকায় আসতে বাধ্য হন, বা এই ধরনের আরো অনেক মানুষ, তারা থাকেন কোথায়? আপনারা খেয়াল করে দেখেন যে প্রতিটা মেয়র যুদ্ধ করেছেন কারণ বাজারের পেছনে যে ট্রাক ড্রাইভারদের স্ট্যান্ড, সেগুলো নিয়ে আমি জানি আমাদের সকলেই এখানে বিরক্ত হয়, হাজার হাজার ট্রাক ওখানে পার্ক করে আছে। আমরা কি কোনো এই প্রশ্নটা করি? আচ্ছা, এই ট্রাক ড্রাইভাররা তো ঢাকা শহরকে সার্ভিস দিচ্ছে, তারা কাঁচামাল আনে বলে এই শহরটা বেঁচে আছে, তারা থাকে কোথায়? 12 ঘন্টা 24 ঘন্টা ট্রাক চালানোর পরে তারা ঘুমায় কোথায়, গোসল করে কোথায়? কারণ এই শহরগুলো কিন্তু এই ভয়ঙ্কর একটা মানে অমানবিক ব্যবস্থা শুধু তৈরি করছে না, ওদেরকে আবার ভিলেনও বানাচ্ছে, ভিলিফাই করছে, ওদেরকে রীতিমতো অপমানজনক একটা পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে। প্রত্যেকটা মেয়র ওদের সাথে যুদ্ধ করেন, কিন্তু ওরা যেহেতু বিপুল চাঁদা দেয় তাদের এই অবৈধ জীবনটা, সেই কারণে আসলে তাদেরকে কোনো উচ্ছেদ করা হয় না। কারণ একই সাথে তাদেরকে দোষী বানানো, একই সাথে আবার তাদের কাছ থেকে চাঁদা আদায় করা, এটাই হচ্ছে এখানকার রাজনীতির পরিস্থিতি। ফলে এই বিষয়গুলো আমাদের খুব জরুরি বিবেচনা দিয়ে দেখা দরকার। এরপর হচ্ছে যে আমার মনে হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ সমাধান হওয়া উচিত যে একাধিক ফ্ল্যাট যাদের আছে সেটার উপর একটা বাড়তি কর আরোপ করা। এটা তো হয়তো আবাসন ব্যবসায়ীরা অসুখী হবেন, হবেন, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি আপনি এটা না করেন তাহলে এই সংকটের মধ্যে সমাধান নাই। শাহেদ গফুর তার প্রবন্ধে হার্ভের কথা বলেছেন। হার্ভে কিন্তু আপনারা খেয়াল করবেন যে হার্ভের বক্তৃতাগুলো যদি খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ, আর্বান প্ল্যানিং নিয়ে, শহরের সংকট নিয়ে এবং বিশেষ করে শহরের বাসস্থান নিয়ে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। হার্ভে আসলে তার মডেলটাকে তৈরি করেছেন, বলছেন যে 19 শতকের ইংল্যান্ডের যে সংকটগুলো ছিল, তার যে বাসস্থান, যেভাবে জায়গাগুলো ধনীদের দখলে এবং শ্রমজীবী মানুষ জায়গা পাচ্ছে না, তাহলে নগরে একটা ল্যান্ড রিফর্ম দরকার। ল্যান্ড রিফর্ম হার্ভে বলছেন যে শুধুমাত্র এটা গ্রামের জন্য না, এটা শহরের জন্য। এই আইডিয়াগুলো যে এখনো কার্যকরী 19 শতকের অর্থনীতিবিদদের আইডিয়া, সেগুলো আমার মনে হয় যে বুয়েটের শিক্ষার্থীদের যারা আর্কিটেকচার পড়তে চান, বুঝতে চান, সত্যিকারের সামনের দিনে কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ছি, শুধু আবাসন ব্যবসায়ী হিসেবে না ভেবে দার্শনিকভাবে আমাদের রাষ্ট্রকে যদি পরিগঠন করতে চাই, আমাদের গ্রাম এবং শহরকে পরিগঠন করতে চাই, কি ধরনের সংকটগুলো অচিরেই দেখা দেবে সেইটা, এবং বিশেষ করে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ উচ্ছেদের পরে মানুষের মধ্যে যে অনেক রকম মুক্ত আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, ফলে মানুষ কথা বলতে ভয় পাবে না, সেরকম পরিস্থিতি কি ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আপনারা পড়বেন, সেগুলো নিয়ে এখনই ভাবা দরকার এবং ভবিষ্যৎমুখী একটা পরিকল্পনা দরকার। তো গরিবের আবাসন বিষয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। আমি খালি একটা জিনিস বলবো যে যেটা নিয়াজ ভাই খুব সঠিকভাবে বলেছেন যে উনি বলেছেন যে আমি এটা ভয়ে বলতাম না, কিন্তু উনি যেহেতু বলেছেন আমি আবার বলি যে স্থপতিরা আইন নিয়ে ভাবেন না, সংবিধান নিয়ে ভাবেন, এর কথাটা সত্য। এবং ঢাকা শহরের এবং গোটা দেশের জমির পেছনে যে সংবিধানের সমস্যাগুলো আছে, আইনের সমস্যাগুলো আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলাম এবং আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংকট হিসেবে চিহ্নিত করেছি যে আমাদের এই রাইটগুলোকে স্বীকার করা হয় না, আদালতে বাস্তবায়নযোগ্য অধিকার হিসেবে ভাবা হয় না। এখন যে অধিকারের সংকট নিয়ে আলাপ হচ্ছে, আপনারা দেখবেন যে ঐকমত্য কমিশনের সাথে সেখানে মৌলিক অধিকারগুলো একটা গুরুত্বপূর্ণ বিবাদের জায়গায় পরিণত হয়েছে, কারণ যারা ক্ষমতায় যেতে চান তারা এটাকে আদালতে বাস্তবায়নযোগ্য অধিকার বানাতে চান না। কিন্তু বাংলাদেশের মতো দেশে এটাকে যদি আদালতে বাস্তবায়নযোগ্য অধিকার হিসেবে না ভাবা হয়, তাহলে এই সংকটটাকে আসলে আমরা সমাধান করতে পারবো না। অন্তত অর্থনৈতিক উন্নয়নের সাপেক্ষে যেন আদালত এটাকে হস্তক্ষেপ করতে পারে, সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং এটা যে নিয়াজ ভাই খুবই সত্য কথা বলেছেন, আমি ওনার কথাটাকে আরেক লাইনে একটু বর্ধিত করতে চাই। এটা ওদের সমস্যা না, এটা আমাদের সকলের সমস্যা। আমরা যদি চাই প্রত্যেকদিন ভিক্ষুককে দেখে দেখে আমাদের শিশুরা অ্যাপাথির শিকার না হোক, তারা নির্বিকার না হয়ে যাক, এটা যদি আমরা চাই, আমরা যদি মহৎ করে প্রতিদিন কেন চিন্তাই হচ্ছে এটা সামাজিক সংকট খুঁজতে চাই, বাসযোগ্যতার কথা ভাবতে গেলে, তাহলে এখানকার যে অর্থনৈতিক সংকটগুলো পেছনে আছে
সবগুলো নিয়ে আমাদের ভাবা দরকার, এবং এটা আমরা ওরা না, সকলে মিলে যদি একটা নিরাপদ নগর থাকতে হয় তাহলে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আর মানে যে বিষয়গুলো আমি বললাম যে ধরেন মানে 19 শতকের ইংল্যান্ড